আপনি ডিসেম্বর পর্যন্ত দেশটাকে চালানোর জন্য আপনার তো দায়িত্ব আছে, আমারও দায়িত্ব আছে। কিন্তু আবারও বলছি, দিন শেষে সরকারের ব্যর্থতা যদি আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না 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 পারেন। কিন্তু আপনাকে উদ্দেশ্যটা আমাদেরকে বুঝতে হবে। আমরা দেখতেছি দেশে আর্মি মাঠে আছে, ম্যাজিস্ট্রেটরি পাওয়ার সহ, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তাহলে এই কারিশমাটা কোথায়? এই কত রকম করে ব্যবসা করছে, তাই বাটা মানি ইসরায়েল, বাটা মানি আপনার ওই যে সন্ত্রাসবাদ, এই বিষয়টাকে এইভাবে দেখার কিছু নাই। একটা একটা গোষ্ঠী থাকে, তারা এখানেও সুযোগটা নিয়েছে। সেটা সেটা এই সরকারের ব্যর্থতা হিসাবে আমি দেখি না, কারণ এটা একটা সাবোটাজ। তারা এটার ভিতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে মুসলমানের সম্মানও নষ্ট করেছে। আর তারা নিজেরাও মুসলমান না, এরা ওই যে আপনার সেই বাটার জুতার দোকানে লুট হয়েছে, কেএফসিতে লুট হয়েছে, যখন সামিট একটি প্রোগ্রাম করছে, বিনিয়োগ সম্মেলন হচ্ছে, এই সময়ে এমন একটি কর্মকাণ্ড কারা ঘটালো? এর পিছনে কি আসলে কোনো রহস্য ছিল কিনা? দর্শক, এই বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে দুজন আলোচক। তাদের আলোচনা, একজনের আলোচনা যদি একটু স্পর্শকাতর, তারপর আলোচনা আলোচনা করেছেন। তো দুজনের আলোচনা শোনার পর আমরা আসলে বিশ্লেষণ করব, এটা কি হুজুররা করেছেন, আর হুজুররা সামিটের এই বিনিয়োগ হওয়ার সম্মেলনের সময় কেন তারা এই আন্দোলন করলো, তারা কি সরকারকে বিব্রত করতে করেছে কিনা, এ বিষয়ে আপনাদেরকে বিশ্লেষণ করব। রাজনৈতিক বিশ্লেষক জাহিদুল করিম চৌধুরী পলাশ ভাই, এবং আরেকজন হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকি। সো আমি পলাশ ভাইকে আনতে চাচ্ছি। পলাশ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি টিটু ভাই, ভালো আছি। আপনাকে ঈদের শুভেচ্ছা, আপনার দর্শক শ্রোতাকে ঈদের শুভেচ্ছা, দেরিতে হলেও লেট ঈদ মোবারক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমার সাথে অংশগ্রহণ করেছে ইতিমধ্যে আবু হেনা রাজ্জাকি, উনাকেও আমরা আনতে চাই। রাজ্জাকি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। রাজ্জাকি ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ, আপনি শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছেন। আপনার অবগতির জন্য জানাচ্ছি, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 8 মাস আইন শৃঙ্খলার বেহাল দশা দায়কার, এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। কথাটা শুরু করতে চাই আবু হেনা রাজ্জাকি ভাই আপনাকে দিয়ে। আপনি জানেন যে প্রকাশ্যে আপনার প্যালেস্টাইনিদের পক্ষে মিছিল করতে গিয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাটা সহ বেশ কিছু প্রতিষ্ঠান সিলেটে, খুলনা এবং অন্যান্য জায়গায় লুট হলো, মানুষ চুরি করলেন, লুট করলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করলেন। কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে হ্যাঁ ইয়ে করেছে, প্রায় 65-70 জনকে শনাক্ত করেছে, অ্যারেস্ট করেছে। কিন্তু আমাদের প্রশ্ন যে স্বরাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছেন হামলা লুটপাটের উচিত হয়নি, ভবিষ্যতে সচেষ্ট থাকবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী এই ভবিষ্যতে সরকার সচেষ্ট থাকবে, এই কথাটা আমরা শুনতে শুনতে আমাদের কান পেকে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যাদেরকে বলছি আমাদের সরকার, আমাদের গভর্নমেন্ট, ইউনূস সাহেবের সরকার, আমাদের সরকার, এই আমাদের সরকার জান মালের নিরাপত্তা দিতে পারছে না, ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারছে না। অন দ্য আদার হ্যান্ড আপনি দেখছেন যে আমাদের এখানে মানে বিদেশি বিনিয়োগকারীদের সম্মেলন ওই একই দিনে হচ্ছে, তাদেরকে নিয়ে সম্মেলন করা হচ্ছে। তো এই ঘটনাগুলো কি বিদেশি বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করবে নাকি নিরুৎসাহিত করবে? আমি আপনার কাছে জানতে চাই আবু হেনা রাজ্জাকি। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক পলাশ ভাইকে এবং নাগরিক
হ্যাঁ, নাগরিক টিভির দর্শক শ্রোতা যারা আছেন সকলকে আমার সশ্রদ্ধ সালাম। যেই বিষয়টা আপনি আনছেন, দেখেন, দিন শেষে আমরা যারা সাধারণ নাগরিক বা দেশের যারা সাধারণ সমাজ, তারা কি চায়? তারা চায় তাদের ব্যক্তির নিরাপত্তা, তারা চায় তাদের সম্পদের নিরাপত্তা। এবং আপনি বাংলাদেশটাকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবেন কিংবা কানাডা বানিয়ে ফেলেন, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। কিন্তু দিন শেষে যদি আপনার জনগণ নিরাপদ না থাকে, জনগণের জানমাল যদি নিরাপদ না থাকে, তাহলে সেটা আমার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। এখন আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা হয়তো সব জানবো না কেন হয়, আর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে করুণ পরিস্থিতি, যে অবস্থায় হোক না কেন, দিন শেষে দায়টা কিন্তু আলটিমেটলি সরকারের উপরেই বর্তায়। সরকারকে এই দায়টা নিতে হবে, যেহেতু দায়িত্বে আপনি। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখবেন, আমাদের ইউনূস সাহেব কিছুদিন আগে যখন চায়না সফর করতে গেলেন, এবং আপনারা জানেন যে সেই চায়না সফরের জাস্ট আগে বেশ খারাপ একটা টার্মোয়াল সিচুয়েশন বাংলাদেশে হয়েছিল নানান ইস্যুতে। একইভাবে আপনি যখন ফরেন ইনভেস্টরদের একটা সম্মেলন হচ্ছে বাংলাদেশে, ঠিক তখন আপনি কোন বিষয়টা আনলেন? প্যালেস্টাইনে লোক মারা যাচ্ছে। আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পরে আনেন, মানুষ মারতেছে। এখন আপনি আর আমি বলতেছি যে নিরীহ মানুষ মারতেছে, কিন্তু ইসরায়েল যখন মারে তার কাছে কিন্তু কজ আছে, আমি কেন মারছি। যেমন আমরা যখন বিগত সরকারের সময় বলতাম যে অমুকের আয়না ঘরে রাখছে, অমুকের হত্যা করছে, অমুকের গুম করছে, সরকারের কাছে কিন্তু ব্যাখ্যা ছিল, রাজনৈতিক ব্যাখ্যা ছিল, কেন মারতেছে, আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। অফিসিয়াল ব্যাখ্যা কি? ক্রস ফায়ারে মারা গেছে। তার মানে প্রত্যেকটা লোকের ব্যাখ্যা আছে। এখন আপনি যদি এইখানে আসেন যে আপনি প্যালেস্টাইনের লোকের জন্য আপনার কলিজা ছিঁড়ে যাচ্ছে, এটা শুনলে মানুষ আমার পাগল বলবে। আরে ভাই, আপনার মেয়ে ধর্ষিত হয়েছে বাংলাদেশে গত 16 বছরে, ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত হয়েছে, এবং আপনার লোকরে আয়না ঘরে রাখছে। তো আজকে আপনি প্যালেস্টাইনে লোক মারতেছে ইসরায়েল, সে কারণে আপনি যখন আন্দোলন করতেছেন বাংলাদেশে, তখন আপনার কি এই এই যে তৌহিদি জনতা বা আপনার ভিতরে এই যে স্পিরিট, এই যে গতিটা, এই গতিটা তখন কোথায় ছিল? যখন এই দেশে আয়না ঘরে আপনার নিজের সন্তান বা নিজের মেয়েকে বা নিজের বাপকে নিয়ে গেছে, আপনি সেটা পারেননি। আপনি প্যালেস্টাইন নিয়ে লড়াই করতেছেন কেন? এখন আমাকে বলবো কি, আমি কোন যুক্তিটা কি আপনার? আমি কি আপনার নিজের সন্তানের চেয়ে প্যালেস্টাইনের লোকের জন্য আমার দরদ বেশি? এটা কি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য? তাহলে আপনি যখন আয়নাগর ছিল, ক্রস ফায়ার হয়েছিল, তখন আজকে যারা বাটার দোকানে যাচ্ছেন, কেএফসি ভাঙচুর করতে যাচ্ছেন, আপনারা তখন কোথায় ছিলেন? তখন কেন যান নাই? আর ফরেন ইনভেস্টররা মিটিং করতেছে, সম্মেলন করতেছে, ঠিক তখন আপনি এটা ঘটাচ্ছেন। শুধু তাই নয়, আজকে বোধহয় কোন হাইওয়েতে গার্মেন্ট শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে একটা বিশাল আন্দোলন, সেখানে আর্মি পর্যন্ত গেছে। তাহলে পার্টিকুলার এই দিনটাই কেন? এটা তো আপনার কন্টিনিউয়াস প্রসেস থাকা উচিত ছিল। আর আপনি যে ইহুদির ইয়ে থেকে কিনবেন না, তো এটা করবেন না, ইটস এ সাবজেক্ট টু দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট। আপনি এত গতি, আপনি এত স্পিড আপনার ভিতরে, এত বারুদ, আপনি হোয়াই ডোন্ট ইউ সিট উইথ দ্য গভর্নমেন্ট যে ইহুদির ব্যবসা বন্ধ করেন? আপনি বাটার দোকান ভাঙলে কি হবে? আমি তো মনে করি এটা এই সম্মেলনকে সামনে রেখে এটা করার মানে হচ্ছে এই যে গিভিং এ ব্যাড ইমপ্রেশন টু দ্য ইনভেস্টর হু আর ফ্রম অ্যাব্রোড, যে একটা ব্যাড ইমপ্রেশন দেওয়া। বাট বাংলাদেশ বা ডিজিটাল যুগে পৃথিবী এখন সেখানে নাই। কারণ আপনি যদি দেখেন ভালো করে লক্ষ্য করে, এই ব্যবসায়ী যে কমিউনিটি, তাদেরকে যে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আমেরিকান থেকে কিন্তু এটাকে লিড করা হচ্ছে। আপনি পিটার হাস এখানে আছে, সাম সুনিতা ইজ হিয়ার, তারা কিন্তু সব দায়িত্বশীল ব্যক্তি, তাদের কাছে বাংলাদেশটা মুখস্থ। পিটার হাস বাংলাদেশের লোক ছিল। সুতরাং এতে যে খুব একটা কিছু হবে আমার কাছে মনে হয় না, বিকজ দে নো দ্য সিনারি অফ বাংলাদেশ পলিটিক্স, অন্তত পিটার হাস যখন ছিল এখানে। সুতরাং এইটা এই ইনভেস্টরদের সামনে রেখে একটা সস্তা রাজনীতি আমার কাছে মনে হয়। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হয় নাই, সেটার জন্য ডিসক্রেডিট সরকারকেই নিতে হবে। সেটা আমি যে সরকারকে ক্রেডিট দিচ্ছি তা না, কিন্তু আমার কথা হচ্ছে যে এত তৌহিদি জনতা, এত বারুদ আপনাদের বিরুদ্ধে ভিতরে, আপনি বিগত 16 বছরে আয়নাগর থেকে লোক সরাইতে পারেন নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যারা বড় বড়
রাজনৈতিক দল আজকে আছে, ধরেন ডিসেম্বরে নির্বাচন দিবে কিংবা জুনে নির্বাচন দিবে, কথার কথা আপনি ওই ডিসেম্বর না আসা পর্যন্ত তো বলতে পারতেছেন না যে ডিসেম্বরে নির্বাচন দিবে কি দিবে না। তাহলে আমাদের কি কোনো দায়িত্ব নাই? আপনারাও তো কালকে দেশটা চালাবেন। তাহলে আজকে এই যে শ্রমিক বিজনেস কি ইনভেস্টর সম্মেলন হচ্ছে, তখন আমাদেরও তো নৈতিক দায়িত্ব ছিল বলার যে ভাই ফরেন ইনভেস্টর আসছে, মিটিং হচ্ছে, আমার কাছে মনে হয় এগুলা করা ঠিক না। কথার কথা বলছি, কালকে তো আপনি সরকার হবেন, আপনি সরকার হইলে যে ভালো চলবে তার কি গ্যারান্টিটা আছে? কথার কথা বলছি, কারণ গ্যারান্টি নাই কেন? কারণ কারণ যে স্বৈরাচারী সরকারটা চলে গেছে 16 বছর চালাইয়া, লোকগুলো কিন্তু সব তাদের। আজকে যেমন আমি একটা কথা বলছি সেদিন, ধরেন ইন্ডিয়ার সাথে ইউনূস সাহেব 7 মাস যাবত চেষ্টা করে দেখা করছে, ফলাফল কি সেটা পরের কথা, দেখা কিন্তু হইছে। হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, এটাকে বলে কি বেহায়ার মতো বারবার দেখা করতে চাওয়া। আচ্ছা ফাইনালি কি হয়েছে? দেখা কিন্তু তার সাথে হয়েছে। এবং এমন একটা কথাও ছিল ভারত থেকে যে নির্বাচিত সরকারের সাথে তারা পরবর্তীতে কাজ করবে, তারা কমফোর্ট বোধ করে, ফাইন, এটা ভারত বলতেই পারে, এটা তার দেশের রাজনীতি, তার দেশের হিসাব, কিন্তু আমার বক্তব্যটা ওখানে নয়। আমি আমাদের দেশে এই ইউনূস সাহেবকে যারা বসাইছেন তারা তো সবাই দাবি করেন দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে তাকে বসাইছি। এই যদি হয় তাহলে যখন ওইরকম একটা বার্তা আসলো যে নির্বাচিত সরকার ছাড়া আমরা বসবো না, তখন কি আমাদের রাজনৈতিক দলের দায়িত্ব ছিল না বলার যে না উনি তো অনির্বাচিত নন, ওনাকে আমরা দল মত নির্বিশেষে সবাই বসাইছি, কাগজে কলমে ভোট হয়নি, বাট আমাদের ম্যান্ডেট তার আছে, সুতরাং ডিসেম্বরে নির্বাচন হবে কিংবা জুন 25-এ 26-এ নির্বাচন হবে, এত লম্বা সময় তো ডিপ্লোম্যাটিক রিলেশন ছাড়া থাকা যায় না। সুতরাং আমরা সব বড় বড় রাজনৈতিক দল অনুরোধ করছি আপনারা ডিপ্লোম্যাটিক আমাদের করেসপন্ডেন্সটা রাখেন। আমরা কি সেটা বলেছি? আমরা বলিনি। তার মানে কি আমরা কি সবাই চাই বেকায়দায় পড়ুক? তা থেকে লাভটা হবে কি? আপনি ডিসেম্বর পর্যন্ত দেশটাকে চালানোর জন্য আপনার তো দায়িত্ব আছে, আমারও দায়িত্ব আছে। কিন্তু আবারও বলছি, দিন শেষে সরকারের ব্যর্থতা যদি আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারেন। কিন্তু আপনাকে উদ্দেশ্যটা আমাদেরকে বুঝতে হবে। আমরা দেখতেছি দেশে আর্মি মাঠে আছে, ম্যাজিস্ট্রেটরি পাওয়ার সহ, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তাহলে এই কারিশমাটা কোথায়? এই কারিশমাটা আপনাকে খুঁজতে হবে। সুতরাং দলমত নির্বিশেষে আমাদের সবারই উচিত, এই আজকে যারা রাজনৈতিক দল কালকে ক্ষমতায় যাবে তাদেরও বলা উচিত যে ভাই আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি একটু ঠিক মতো কাজ করেন, আমাদের দেশটা শান্তিপূর্ণ থাকুক, নির্বাচন সামনে হবে, নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার আসবে। আরেকটা কথা হচ্ছে, গণতান্ত্রিক সরকার আর অগণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকার, তার সাথে আইন প্রয়োগকারী সংস্থার সম্পর্কটা কি? ইউ আর সাবঅর্ডিনেট টু দ্য নেশন, ইউ আর গেটিং স্যালারি ফ্রম দ্য গভর্নমেন্ট। আপনি এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হইতেছে না, কাজ করে আপনার কি বেতন নেওয়া বন্ধ করছেন? আপনার রুটিন কাজটা কোথায়? সড়ক যদি আন্দোলন করে সড়কের উপরে যদি অবরোধ হয়, এটার জন্য ইউনূসের বলতে হবে কেন? স্বরাষ্ট্র উপদেষ্টার বলতে হবে কেন? আপনার রুটিন কাজের মধ্যে এটা আছে, আপনি করেন না কেন? তার মানে আপনাকে বুঝতে হবে যে সরকার, তাকে আপনি কোনোভাবে ইনভলভ করতে পারবেন না এই শেখ হাসিনার মতো যে গুলি করো ফায়ার করো, পারবেন না, বিকজ তার তো রাজনৈতিক কমিটমেন্ট নাই। আপনারা যদি সাফার করেন তাতে তার কি আসে যায়? ইউনূস সাহেবের, আমি ভাত মাছ খাই না, উনি আমার খাওয়ায় না, বাট আমি রিয়েলিটি বলতেছি, আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির দায় কিন্তু ওনার একার না, আমাদের আছে। আপনি আমাকে বলেন তো, বাংলাদেশে আমরা অতীতে দেখছি যে সামরিক শাসন যখন হয় তখন আইন প্রয়োগকারী সংস্থার মানে কাজকর্মে কোনো হ্যাম্পার হয়? তো আজকে ওয়াকারুজ্জামান সাহেব তো 5ই আগস্ট আমাদেরকে বলছিলেন দেশবাসীর দায়িত্ব আমি নিলাম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ম্যাজিস্ট্রেসি পাওয়ার সব আছে, তাহলে কাজ করছে না কেন? এই যে কাজ করছে না কেন, এক আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়া কোন কাজটা হচ্ছে না? রমজান মাসে 30 টাকায় পেঁয়াজ খাইছেন, 40 টাকায় কাঁচামরিচ খাইছেন, খাইছে তো। তাহলে একমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে না কেন? এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না হয় একটা সরকারকে কাবু করার একটা জায়গা, সে জায়গায় ইউনূস সাহেব খুব বেকায়দায় আছে। আমি মনে করি এটার জন্য দায় তার না। নাম্বার ওয়ান, কেন তারা অফিসিয়ালি ক্যাপাসিটিতে যে কাজগুলা রুটিন করা দরকার সেই রুটিন কাজের ভিতরেই এগুলা থামানো যায়, এটার জন্য স্পেশাল অর্ডার লাগবে না। দুই, মাঠে আর্মি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তারপরে কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? এটার জন্য আনসার তো আমার প্রধান উপদেষ্টা তো আর্মি চিফের সাথেও কথা বলতে পারে যে হোয়াট ইজ দ্য প্রবলেম, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তুমি মাঠে আছো, তারপর হচ্ছে না কেন? সুতরাং সবকিছু মানে আমি একটা জিনিস পরিষ্কার বুঝি,
এক আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়া বাংলাদেশে এখন পর্যন্ত অন্যান্য কোনো সেক্টর নিয়ে খুব একটা সুবিধার মানে খারাপ জায়গায় বাংলাদেশটা নাই। এবং শুরুতে যে অবস্থায় ছিল 2-3 মাসে ফেলে দিবে ইউনূস সরকারকে, এরকম একটা জায়গায় যে হিসাব নিকাশ ছিল সেটা কিন্তু 7-8 মাস পার হওয়া অনেক চেঞ্জ হচ্ছে। সুতরাং ইউনূস সাহেব যত সময় পার করবে তত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, এতে আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নাই। তারপরেও এই নন কোঅপারেশনের কারণে, মানে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নন কোঅপারেশন করতেছে ফ্রম দ্য বিগিনিং, তারপরে বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি তো দূরের কথা, 10টা ধর্ষণও একজন ব্যক্তি করে নাই 7 মাসে, কিন্তু এই বিগত সরকারের সময় একজনের ধর্ষণের সেঞ্চুরি করছে। তখনও কিন্তু এই তৌহিদি জনতারা ছিল, কেউ কিন্তু কথা বলেনি। কিন্তু আজকে তাহলে আপনারা বলছেন কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করছে? মানে কই তখন আপনারা তৌহিদি জনতা কোথায় ছিলেন? সামান্য কিছু টাকা টোকা ছিটানোর কারণে দেশে অরাজকতা করতেছে খুব পরিষ্কার ভাবে, ক্লিন ওয়েতে, ইন্টেনশনালি। আমি বলছি না, আবারও বলছি, দিন শেষে এটা সরকারের ব্যর্থতা, কারণ নিয়ন্ত্রণ করার দায়িত্বটা আপনার। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি পরিষ্কার বলে দিচ্ছি, জি, কেউ কোঅপারেশন করতেছে না। ধন্যবাদ। একই ব্যাপারে একই প্রশ্নে আপনার যদি কোনো কিছু অ্যাড করার থাকে আপনি যদি একটু করেন পলাশ ভাই। না, ধন্যবাদ। আমি আমার শ্রদ্ধেয় রাজ্জাকি ভাই অনেক পছন্দের মানুষ, প্রাজ্ঞ রাজনীতিবিদ, আইনজীবী। সো ওনার বক্তব্যগুলো ঠিক আছে। হয়তো আমি উনি একেবারে একটা জিনিসের সাথে হয়তো উনি যেভাবে সামঞ্জস্য করে মানে কথাটা বললেন, ওই জায়গায় আমি হয়তো কিছুটা, উনি একটু ইমোশনালি বললেন, আমি ওই জায়গাটাতে একটু হয়তো কাটছাট করতে চাই। আমার দৃষ্টিতে ওনার জায়গায় উনি ঠিক আছেন, যে তৌহিদি জনতা যেটা করতে চাইলো প্যালেস্তাইনে বা গাজাকে একটা নিশ্চিহ্ন করে গেল, সেটার একটা প্রতিবাদের জন্য দিল, এটার সাথে আমরা আর অন্যান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা, হ্যাঁ, এটাকে আমরা ঠিক ওইভাবে, আমি অন্তত আমার ব্যক্তিগত জায়গা থেকে দেখতে চাই না। আর বাকি জায়গায় উনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নেই। আর এটা আমি মনে করি যাদের পক্ষ থেকে এই এই আন্দোলনের ডাকতে এসেছে, হ্যাঁ, তারা সবাই এই সরকারের শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, যারা যারা মূলত এই সরকারকে আরো বেশি মানে অধিকতর সমর্থন করে, আমি যদি বলি তাদেরই এত। সুতরাং তারা এই সামিটকে এই ধ্বংস করার জন্য করছে, এইটা মানে এই মুহূর্তে আমি অন্তত ভাবছি না। কিন্তু আমি একই সাথে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি, বাটা বলেন, কেএফসি বলেন। আমি আমার ফেসবুক স্ট্যাটাসে আমি একটা স্ট্যাটাস দিয়েছি আমার ভেরিফাইড পেজে, আমি বলেছি যে যারা এই লুটরাজ করে তারা মুসলমান নয়, তারা লুটেরা। কারণ আপনার এই বাটা, আপনি লুটেরা, এটা আপনি মুসলমানের পর্যায়ে পড়েনি না, আপনি শুধু আপনার এই চুরিতন্ত্র বা এই চুরিটা করার জন্য, মুসলমানের ভাবমূর্তিটা আরো ক্ষুণ্ণ করার জন্য এই ইমোশনটাকে কাজে লাগাইয়া এটা করছেন। আর না হলে বাংলাদেশের কেএফসি বলি, আর আপনার ওই যে পিজা হাট বলি, আবার ওই যে আপনার ওই যে বাটা বলি, এগুলো বহু বহু উপরে হলো এটা, মানে কোম্পানির নাম একটা দিয়ে কেউ ব্র্যান্ড কিনে, কেউ সাবটাইটেল নিয়ে কত রকম করে ব্যবসা করছে। তাই বাটা মানেই ইসরায়েল, বাটা মানেই আপনার ওই যে সন্ত্রাসবাদ, এই বিষয়টাকে এইভাবে দেখার কিছু নাই। একটা একটা গোষ্ঠী থাকে, তারা এখানেও সুযোগটা নিয়েছে, সেটা সেটা এই সরকারের ব্যর্থতা হিসাবে আমি দেখি না, কারণ এটা একটা সাবোটাজ। তারা এটার ভিতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে মুসলমানের সম্মানও নষ্ট করেছে। আর তারা নিজেরাও মুসলমান না, এরা ওই যে আপনার সেই আপনার হাসিনার দোসর, হাসিনার প্রেতার, তারা ভাবছে আমরা এটার ভিতরে ঢুকে যাই। হ্যাঁ, তারপরে ইন্ডিয়াও একটা ইন্ধন দিতে চাইছিল, যেটা প্রতিটা কাজ ইন্ডিয়ার কাজ দিতে হলে আমাদেরকে বাগড়া দেওয়া। আজকে আমাদের ট্রান্সশিপমেন্টটা বাতিল করে দিল, নেপালে আর এখন আর ভুটানে আমাদের ওই জায়গা দিতে দিবে না কোন বিনা নোটিসে। তো যখন খেয়াল করে ভিসা বন্ধ করে রাখছে বহুদিন, তার এখানে যাইতে চায় কি? তো যখনই কোনো একটা সুযোগ হয়, সেটা আমাদের রিক্সাজীবী ভাইদের হোক আন্দোলন, আমাদের শ্রমিক ভাইদের আন্দোলন হোক, সেটা আমাদের যে কোনো পেশাজীবীর হোক, সেখানে যাই ইন্ডিয়া গিয়া আপনার বাগড়া দিবে। এটা হলো একটা জিনিস। আর হলো পতিত যে স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা, তার যে রেখে যাওয়া যে পান্ডারা আছে, হ্যাঁ, যারা বিদেশে যাইতেও পারে না, তারা এই ধরনের করে আমাদের মুসলমানদেরকে এখানে বিব্রত করছে। দুইটা অঙ্কই করেছে, আমাদেরকে অসম্মানিত করেছে জাতির কাছে। আবার আমাদের এই বড় একটা আয়োজন, এই বিনিয়োগ সামিট, এটা সৌন্দর্য গৌরবকে ম্লান করেছে, কোনো সন্দেহ নেই। এবার আসি আমি
দ্বিতীয় জায়গাতে যে আমরা বরাবরই এই সরকারের রাজ্জাকি ভাই যেমনটা বলেছিলেন ফ্রম দ্য বিগিনিং আনস্টেবল করার একটা চেষ্টা চলছে, কিন্তু আমরা প্রথম থেকে যে জিনিসটা দেখেছি, প্রথম এগুলো অনেক স্মার্টলি হ্যান্ডেল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা তখন সব রাজনৈতিক দলের একটা একটা ঐক্যমত্য আমরা লক্ষ্য করেছি প্রথম কয়দিন, 1 মাস। এরপরে কিন্তু আমার দেখা গেল যে এই তাদের মনের ভিতরে কি যেন একটা দুষ্ট চক্র ঘোরা শুরু হয়েছে। এই আবার এই যে নির্বাচন সংস্কার, এই একটা বিতর্ক, আবার 24, 71 এই জিনিসটা কিন্তু আবার সামনে চলে আসলো। এই চলে আসার কারণে প্রফেসর ইউনূস সাহেব আবার একটু মানে খেই হারিয়ে ফেলেছেন, উনি আবার একটু খেই হারিয়ে ফেলেছেন। এখন আমরা শুরু থেকে যে জিনিসটা চেয়েছি এখনো কিন্তু ওই জায়গাটা হচ্ছে। এবং আমি আপনার অনলাইন প্ল্যাটফর্মে বললাম, আমার ক্ষুদ্র চিন্তা থেকে আমার 90% আমি নিশ্চিত, আমার ব্যক্তিগত ধারণা, আমরা যা আগে থেকে দাবি করছি সেটা আজ হোক, 1 মাস পরে হোক, আর 2 মাস পরে হোক, বা 3 মাস পরে হোক, এটা হতেই হবে। আপনার সব দলের অংশগ্রহণে আপনার জাতীয় সরকার গঠন করেই আপনাকে যদি একটা নির্বাচনের দিকে নেওয়া যায়, সেই জাতীয় সরকারটা আপনার নির্বাচনকালীন সরকার পর্যন্তই থাকুক। আমি বলি নাই ওই জাতীয় সরকারটা সব দলের অংশগ্রহণে ওই জাতীয় সরকারটা 3 বছর থাকবে, 5 বছর থাকবে, নট লাইক দ্যাট। আমি বলি যে একেবারে সেটা 6 মাস হোক, ডিসেম্বর হোক, সেটা আপনার জুন পর্যন্তই হোক, কিন্তু আমি সব দলের অংশগ্রহণটা এই সরকারের ভিতরে চাই। না হলে আপনি আজকে দেখবেন কিছুক্ষণ আগে হাসিনা আরেকটা অডিও ফাঁস হয়েছে, ওখানে সে বলছে আমি বৈধভাবে সাংবিধানিকভাবে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন এই কথা সে যদি বলে, আপনি যে সংবিধানে এই ধরনের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, জরুরি সরকার, এরকম কোনো কিছু প্রবিধান নাই, আপনি যদি সে সংবিধানকে মেনে যদি শপথ গ্রহণ করেন, তাহলে আপনার শপথ ইলিগেল, এটা ধরেই নিতে হবে। সুতরাং সরকার যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিল, এই আইডেন্টিটি ক্রাইসিসটাও কিন্তু আজকে তাকে একটা এই আইন শৃঙ্খলা থেকে অনেকগুলো পরিস্থিতি বলবো যে নিয়ন্ত্রণে আনতে মানে একটা প্রতিকূল মানে তাকে মানে অতিক্রম করতে হচ্ছে। কিন্তু এটার ভিতরে সুখের জায়গাটা হলো এটা, আমরা চাই যে ইউনূস সাহেবের উপরে এখানে এখন এই মুহূর্তে আমাদের আর কোনো বিকল্প নেই, আমাদের আর কোনো জায়গাও নেই অন্যদিকে যাওয়ার। আমরা এখন উনি যদি মনে করেন যে না আমি এখন থাকবো না, আপনি চিন্তা করেন যে বাংলাদেশ অবস্থাতে কোথায় দাঁড়াবে। এবং ওনাকে যদি বেশি চাপাচাপি করা হয়, উনি যদি বলে যে না ঠিক আছে আমি ফিরে গেলাম, আমি সরি আমি পারলাম না, তাহলে আমাদের আবার একটা সংকটের আবর্তনে আমরা ঘুরপাক খাবো। আর উনি যে ব্যক্তিত্ব পার্সোনালিটি উনি এটা করতে পারে, আমাদের কিন্তু ওনার প্রতি কোনো অভিযোগ নেই, আমাদের অভিযোগ হলো ওনার কিছু সিলেকশনের প্রতি। হ্যাঁ, আমরা চাচ্ছি যে না আরেকটু প্রাজ্ঞ হোক, আরেকটু ইয়াং মানে যারা আছে খুব বয়স্ক যারা আছেন, যেমন কয়েকজন উপদেষ্টা আছেনি, কিছুদিন আগে উপদেষ্টা বদলানো হয়েছে, আমি তাদেরকে ছোট করতে চাই না, বয়স একদিন আমাদেরও হবে। তো এখন আমরা যদি ওনাদেরকে এটা বলি তাহলে ঠিক না। যেমন আমাদের ওয়াহিদুদ্দিন সাহেব আছেন, মাহমুদ সাহেব আছেন, তারপর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন। হ্যাঁ, তো এই যে ওনাদের এই যে দৌড়চাপের যে একটা ক্লান্তি, এটা ওনাদের এই বয়সে শরীরে নিতে পারবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা বলছি না ওনারা দুর্নীতিবাজ, ওনারা ঠিক আছেন, কিন্তু ওনারা টাকা পাচার করছেন না, ওনারা ক্রসফায়ার করছেন না, ওনারা গুম করছেন না, কোনের সাথে জড়িত হচ্ছেন না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো দেখি কাজ তো করতে হবে জনগণের জন্য। আপনারা তো অল্প সময়ের জন্য এসেছেন, দৃশ্যমান দেখাতে হবে, কিন্তু এই জায়গায় ওনার অনেকগুলো ঘাটতি আছে। হ্যাঁ, এই জায়গা যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই উপদেষ্টাদেরকে নিয়োগ দেন, ওনার ইচ্ছেটাই বড় প্রাধান্য পেয়ে থাকে। তো উনি যদি এটা দিয়ে থাকেন, আমি আপনাকে এখানে জাস্ট একটু ক্রস করতে চাই। যেমন তারপরও একটা জিনিস আমরা তো মানে যদি মোটা দাগে বলি, মোটা দাগে হচ্ছে আমরা সবাই প্রফেসর ইউনূসকে আমাদের অর্থাৎ আমরা ওন করি, আমরা সবাই কিন্তু ওন করি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি মোটা দাগে এটাকে একটা যৌক্তিক জায়গায় আনেন, তাহলে বলবো প্রফেসর ইউনূস হচ্ছে আমাদেরকে একটি চমৎকার ইলেকশন উপহার দেবে। এটাই কিন্তু মানে যার জন্য আমরা সংগ্রাম করছি, যার জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেতে চাই। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে এই বিতর্কটা কেন হচ্ছে যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক সংগঠন যখন নির্বাচন চাচ্ছে তখন এটাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে কেন, তখন তারা গালাগালির শিকার হচ্ছে কেন? যেমন অনেকেই এখন দেখলাম গতকালকে বলছেন যে আমরা নির্বাচনের কথা বললেই আমাদেরকে গালি দেওয়া হচ্ছে। মানে এই জিনিসটা যদি এখন আমি আপনাকে একটা কথা বলি, এই যে আপনি যেটা একটা চমৎকার ভাবে আপনি উপস্থাপনা করলেন,
তো এখন জনগণ তো আমরা এখন অপ্রিয় হলো, আমরা তো এই বিএনপি মতাদর্শ চিন্তা চেতনা থেকে লালন করি। আমরা হয়তো প্রত্যক্ষ বিএনপির রাজনীতির সাথে কোনো পদ পদবি হোল্ড করি না, কিন্তু এটা তো লালন করি। কিন্তু তাই বলে তো আমরা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যেতে পারবো না। এখন কথাটা হলো যে কি, যতই আগস্টে আন্দোলন যেটা হয়েছে, ওই আন্দোলনের সাথে রাষ্ট্র সংস্কার মেরামতের একটা কথা কিন্তু জনগণের দাবিটা দীর্ঘদিনের ছিল। এখন জনগণ হয়তো ভাবছেন যে না, আমরা একটা সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিয়ে চলে গেলে আমার বাংলাদেশ আবার আগের জায়গায় চলে যাবে। এখন আপনি তো জনগণ যদি ভাবে, আপনি জনগণের ওই ভাবনা তো ঠেকাতে পারবেন না। মানে যারা গালি দেয়, আমি তাদের কথা বলছি, আমি গালিকে সমর্থন করছি না। আমি বলছি রাজনৈতিক দল তারা নির্বাচন চাইবে, তাদের অধিকার আছে। বিএনপি নির্বাচন চাইবে, নির্বাচনমুখী দল, তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে বারবার, একাধিকবার, সামনেও আসবে। কিন্তু আমার কথাটা হলো যে কি, আবার জনগণ যদি বুঝে যে আস্থা সংকটে ভুগে, যে না তোমরা গেলে এই হবে, আমার এই সংস্কারটা হবে না, আমার এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না, আমার এই স্বপ্নটাকে আমি হারিয়ে ফেলবো, আমার এই এতগুলো মানে লাশের যে রক্তের বিনিময়ে এখনো দাঁড়িয়ে আছে সেটা আমি মানে হারাতে দেব না, এটাতে একান্ত জনগণের ভাবনা। এখন জনগণ যদি এটা ভেবে যদি মানে গালি দেয়, আমাদের উচিত হলো জনগণকে সেটা বিশ্বাসযোগ্যতা অর্জন করা, যে না তোমরা যা ভাবছো বিষয়টা তা না, আমরা অবশ্যই ওই ধরনের জায়গায় ফেসিবাদ হাসিনার মতো আমরা করবো না। কিন্তু পলাশ ভাই, আপনি মব সৃষ্টি করে, আপনি এই ইউনূস সরকারকে আনস্টেবল করে, আপনি একটা হসপস সৃষ্টি করে, আপনি নির্বাচনকে, এখানে পরিষ্কার হচ্ছে নির্বাচনকে পেছানোর জন্যই কেউ কেউ একটি গোষ্ঠী তারা চেষ্টা করছে। মানে এই ধারণাটা কেন আসছে? আচ্ছা, আপনি রাজ্জাকি ভাইকে কিন্তু এতগুলা ক্রস করেন নাই, আমার ক্রস করলে আবার আমার উত্তর দিতে হবে। এখন আমার কথাটা হলো যে কি, আমার কথা হলো আপনি ওনাকে বেশি ভালোবাসেন, কিন্তু এখন কথাটা হলো যে কি, আমাকে এখানে কথাটা বলতে দিতে হবে। আমার কথাটা হলো মব সৃষ্টি হলো আরেক জিনিস। মব সৃষ্টি হলেও কিন্তু ওই জায়গায় আপনার মানে নির্বাচনের সাথে মব সৃষ্টির সাথে এটার কোনো সম্পর্ক নাই। যেমনটি রাজ্জাকি ভাই বলছিল, আপনি কিন্তু তখন তো ধরেন নাই। আমি তো এই কথাটাই বলতে চাচ্ছি যে রাজ্জাকি ভাই তো চমৎকার ভাই, আমি নিজেও বলবো নির্বাচনের কথা কখন, আমার যদি জুন পার হয়ে যায়, আপনি আমার কথা বুঝেন নাই, আমি যদি মার্চে যদি দেখি সরকারের কোনো প্রস্তুতি নেই, সরকার তফসিল ঘোষণার কোন রকমের ব্যবস্থা নিচ্ছে না, তখন আমি এটাকে ব্যাড ইন্টেনশন বলবো। আমি আগে থেকে যদি বলি যে কি আমি চোর না, আপনি নির্বাচন পেছাচ্ছেন কেন, তাহলে তো সন্দেহ আপনি তৈরি করছেন, আমি তৈরি করছি। আমরা যেতে চাই ওই বর্ডার লাইন পর্যন্ত, যেটা সবাই মেনে গেছে। ডিসেম্বর পর্যন্ত কথাটা তো আমাদের সবচেয়ে বড় দল বিএনপি প্রথম ছিল যৌক্তিক সময়ে, যে আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, ভালো। তারপর যৌক্তিক সময়ের একটা ব্যাখ্যা আসলো, পরিষ্কার ধারণা আসলো, ঠিক আছে, ডিসেম্বরের কথা বললো। কিন্তু প্রধান উপদেষ্টা বারবার ডিসেম্বর এবং জুন এই কথাটা উনি বলেছেন, কম সংস্কার আর বেশি সংস্কার, এবং সবাই ঐক্যমত্যের ভিত্তিতে সব দল মিলে যদি বলে তাহলে ডিসেম্বর হতে পারে, কোনো সমস্যা নেই। এখন আমার কথা হলো আমরা যদি ডিসেম্বরও ধরি, তাহলে আপনাকে গিয়ে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবরে গিয়ে আপনার নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তাহলে আপনি তার আগে যদি এই এত কোনো কথা বলেন, তাহলে তো জনগণ যদি এখন গালি দেয়, তাহলে সেখানে এখন মানে আমার জনগণের কি করার আছে? এইটাতে যদি এখন বিএনপি আমাকেও মনে করে, রাজ্জাকি ভাইকে মনে করে যে আমরা বিএনপি কে ভালোবাসি না, তাহলে এটা আমাদের কপাল পড়া হবে। রাত জেগে হাজার হাজার ঘন্টা কার জন্য ব্যয় করছি, ব্যবসা প্রতিষ্ঠান কার জন্য ধ্বংস করছি, নিজের সবই তো হারাইলাম। তো এখন তারাও যদি মনে করে যে আমরা তাদের ভালোর জন্যই তো বলি, যে জনগণ এই কথাটা যেন বলতে না পারে। আপনারা রয়েস হয়ে, আমি আপনার সাথে একমত হতে পারছি না একটি কারণে। না পারতে হবে তো বলেন। কারণ হচ্ছে যে আমার নির্ধারণ যে বলেন 8 মাসেও আপনি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারলেন না, আপনি আরো 8 মাস পরে যে পারবেন, আপনি তো ইলেকশনই দিতে পারবেন না যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আপনি করতে না পারেন। তো আপনি মানে আপনাকে বুঝতে হবে যে আপনি মানে আস্থায় নিতে হবে যে না আপনি পারবেন, আপনি পারবেন, এটা এই আস্থাতেই আপনাকে আমি নিতে পারছি না। তাহলে আমি এখন আমি মাসে আমি যখন কম মূল্যের সবজি খেয়েছি, বাজার খেয়েছি, বিদ্যুতের লোডশেডিং আমি ভোগ করি নাই, আমি যেহেতু বিমান ভাড়া 75% করে কমে গেছে, আমার যখন মানে এত বড় বড় সাফল্য আমার আসছে, আমি যেখানে নাসার সাথে চুক্তি করতে পারছি, যেখানে আমি মানে এত আয়োজন আমি তোড়জোড় করতে পারছি, আমি এক টেলিফোনে সাথে সাথে আমার শুল্ক আরোপের জন্য প্রত্যাহারের জন্য ট্রাম্পকে আমি চিঠি দিচ্ছি,
তারপরে আমার মানে স্টারলিং ইলন মাস্ক চলে আসছে আমার মানে আয়োজনের সাথে সাথে, বা আমার প্রবাসী ভাইরা যখন বিদেশে মানে আন্দোলন করতে গিয়ে বন্দী হয়েছে, প্রফেসর ইউনূস সাহেবের একটা টেলিফোনে নাহিয়ান সাহেব দুবাইয়ের যুবরাজ তাদেরকে ক্ষমা করে দিয়েছে, যেটা তাদের মানে ইতিহাসে নাই। তা আমরা এতগুলো অর্জনের ফাঁকে না 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 আমার কাছে না 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 আপনি আমাকে এক মিনিট সময় দেন, আমি এখানে শেষ করি, তারপর আপনি আসবেন। আপনি আমার কাছ থেকে এইভাবে চলে পিছলে গেলে তো হবে না। আপনি আমাকে একটা জায়গায় গিয়ে আমার জায়গাটা শেষ করতে হবে, যেন মানুষ যেন ভুল না বুঝে। আমি শুধু একটা কথাই বলতে চেয়েছি যে আমরা সবাই সমশহরে, যেহেতু আমরা বলেছি যে আমরা ইয়ে করবো, এটা কি জানি বলে ডিসেম্বর পর্যন্ত বিএনপির মনোসম্মতি আছে, মানে চূড়ান্ত সম্মতি, অন্যান্যদের কথা ওনার কথাটা জুনের কথাটাও এখানে আছে। এখন আমরা মার্চ পর্যন্ত আমরা দেখতে চাই, যে মার্চ পর্যন্ত দেখার পর যদি দেখি যে এটা না হয়, তাহলে আপনি এখন এই আইন শৃঙ্খলার কথা বলে আপনি করতে পারতেছেন না। আপনার কাছে এখন মানুষ আবার এই কথা বললে এখনই আবার আপনার সন্নিস আপনি কমেন্টস দেখবেন, যদি আমরা বলি তো আবার তারা প্রশ্ন উঠাবে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে কি এমন জাদুর কাঠি আছে। একই কথা কিন্তু ওই যে রাজ্জাকি ভাই বলছে, আপনি কিন্তু ওনাকে ডিস্টার্ব করেন নাই, আপনি কিন্তু ওনাকে প্রশ্ন করেন, এই কথাটাই উনি বলছে, ঠিক একজ্যাক্টলি এই কথাটাই। না না একজ্যাক্টলি আমি আমাকে কি আরেকটা প্রশ্ন করতে দেবেন? যা অবশ্যই দেন। ধরেন আপনি যার সাফল্যের কথা বললেন, আমরা কোনোটাই অস্বীকার করছি না। প্রথম সাফল্যই তো আমি স্বীকার করে নিচ্ছি যে আজকে যদি ইউনূস সাহেব আমাদের মাথার মুকুট না হতেন, তাহলে আমার এই 8 মাসে বাংলাদেশ থাকতো কিনা সন্দেহ। আমি তো প্রথমেই স্বীকার করে নিয়েছি। সুতরাং এইটা আপনাকে বোঝানোর দরকার নাই যে আমরা এটা, আমি প্রথমেই বলছি যে আমাদের সরকার, ঠিক আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সবকিছুই করলেন, আইন শৃঙ্খলা যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি যা যা অর্জন করেছেন সব ভেস্তে যাবে। আমি এটাই বলতে চাই। না আমি এটা আপনার সাথে একমত, ভেস্তে যাবে, কিন্তু আবার আমি একই জায়গায় এই কথাটা বলতে চাই যে এখন আপনার এই যে উপায়টা কি, বা এটা যদি গ্যারান্টি থাকতো যে না আজকে যদি একটা নির্বাচন হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি শুধু নির্বাচনের কারণে টেটোরেট করছে, তাহলে আমি অবশ্যই সেটার জন্য আইন শৃঙ্খলা খারাপ, এটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার উপদেষ্টা পরিষদ বা উনি এটা দায় নিবেন, নিতে হবে, যেহেতু সরকারে আছেন, এটাতে কোনো সন্দেহ নাই। আমি তো সেখানেও আপনার সাথে একমত। আমি শুধু বলেছি যে আমরা যে টাইম ফ্রেমটা দিয়েছি, যা হয়েছে ওই পর্যন্ত আমরা যেতে চাই। এখন এটা তো সবাই কমিটমেন্ট, আমাদের বড় বিএনপির তো এটা কমিটমেন্ট যে ঠিক আছে আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই। এখন আমরা এই পর্যন্ত অন্তত সরকারের সাথে থাকি, এটাই মানে রাজ্জাকি ভাই বলতে চাইছেন আর কি। আমি ওনার সাথে একই কথাই বললাম। আমি রাজ্জাকি ভাই অনেকক্ষণ উনি বোধহয় কথা বলতে চাচ্ছেন, আপনি কোনো কিছু যুক্ত করবেন কিনা? না না আমি যুক্ত করব কিন্তু পলাশ ভাই যেটা বললেন সেই সাথে একটি জিনিস আমরা বলতে চাই। আমরা দেখলাম ব্যাংককের যে সামিট, সেখানে আমরা প্রথমে জানলাম যে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য কথা হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা ভারতের প্রত্যেকটি সংবাদপত্রে দেখলাম যে না, এরকম কোনো কিছু আলোচনাই হয়নি। তারপরে আজকে স্টেটমেন্ট দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা, উনি বলেছেন যে হাসিনাকে ফেরত আনতে মোদির সঙ্গে চূড়ান্ত কোনো আলোচনাই আলাপ হয়নি, ওটা উনি স্বীকার করলেন। এবং আরেকটি ঘটনা আমি আপনাকে দেখাতে চাই যে খুব ব্যাপক মানে একটা হাইপ তোলা হলো যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, এবং সেখানে অনেকেই মন্তব্য করেছেন, বিশেষ করে সার্জিস মন্তব্য করেছে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফেরত নিতে প্রসেস শুরু করা হয়েছে। উনার থ্যাংক ইউ দিল এবং ম্যাজিক্যাল ম্যান বললেন, এবং এটা নিয়ে অনেক হাইপ তুললো। কিন্তু আজকে জানছি যে আমাদের এটি এখন সম্ভব না। আমার প্রশ্ন হচ্ছে যে মানে এই হাইপ দিয়ে কি আমরা মানে আমরা সফল কি বিফল এটা কি বিচার করব, নাকি আমরা কাজ দিয়ে বিচার করব? রাজ্জাকি ভাই ধন্যবাদ আপনাকে, এবং পলাশ ভাই আমার সাথে অনেকটাই একমত হয়েছেন, কিছু ডিফার করেছেন, সেটা যৌক্তিক, আমি অস্বীকার করছি না। আর আপনার এই প্রশ্ন আসবো তার আগে বলে যাচ্ছি যে
নির্বাচনমুখী দল বিএনপি নির্বাচন চাইবে, কিন্তু আমি কথা আগেও বলছি, আজকে পলাশ ভাইও বললেন, আপনি অক্টোবরের আগে কখনোই নির্বাচনের বিষয়ে চাপ দেওয়াটা যৌক্তিক নয়। কেননা অক্টোবরে আপনার তফসিল আসার কথা। যদি কোনো কারণে অক্টোবরে না আসে, তাহলে আপনাকে মার্চে আসতে হবে, নেক্সট মার্চে, যেহেতু জুন পর্যন্ত টাইম নেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত নির্বাচন প্রসঙ্গে বারবার কথা বলার মানেই হচ্ছে এই যে ইউনূস সাহেবের চেয়ে বেশি সন্দেহ আপনারা করছেন উইদাউট এনি গুড রিজনিং। সুতরাং এটা সঠিক নয়। এটা গেল একটা দিক। আর একটা দিক হইল এই যেটা আপনি বললেন যে আহ, আহ, আমাদের ফরেন উপদেষ্টা বলেছেন যে হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে কোনো কথা হয়নি কিংবা তাদের মিডিয়ায় আসছে। আপনি বিশ্বাস করেন এইগুলা এই মুহূর্তে আমার কাছে সাবজেক্ট না। এই মুহূর্তে আমার প্রথম সাবজেক্টটা ছিল এই, ভারত আমার প্রতিবেশী দেশ, দিন শেষে তাকে আমার লাগবে ইনফ্যাক্ট, কারণ আজকে কিন্তু ট্রান্সশিপমেন্ট আবার বন্ধ হয়ে গেছে, তো সেই হিসেবে তাকে লাগবে। তার সাথে তো আমার দেখাই হচ্ছিল না 7 মাসে। সুতরাং এই 7 মাসের মধ্যে যে আমি দেখা করতে পারলাম, এটাই হলো আমার প্রথম অর্জন, যে আমার একটা উইন্ডো ওপেন হয়েছে। এটাও তো হচ্ছিল না, যে কথাটা আমি তখন বারবার বলছিলাম যে ইউনূস সাহেব যখন সাক্ষাৎ করতে চাচ্ছেন হচ্ছে না, তখন আমাদের রাজনৈতিক দলের একটা ভূমিকা থাকা উচিত ছিল যে হি ইজ ইলেক্টেড, অর্থাৎ না ভোটে কিন্তু হননি রাজ্জাকি ভাই, আমি কিন্তু আমাদের আপনাকে কিন্তু ম্যান্ডেট প্রশ্ন নিছে। করতে রাজ্জাকি ভাই, ফর হ্যাঁ গডস সেক, বলেন। আপনি একটা আলোচনা হুম, করলেন যেটাকে আপনি সফল বললেন। আমরাও চাই ভারতের সাথে হুম, একটা সুসম্পর্ক হোক, কিন্তু হুম। আমরা চাচ্ছিলাম যে অন্তত গ্র্যাজুয়ালি এটাকে ডেভেলপ করবে। কিন্তু আজকে শুনলাম এটাই যে তো। আচ্ছা, ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। হ্যাঁ রাইট, শুনেন। কোথায় এখন প্রশ্ন ডেভেলপমেন্ট? হচ্ছে যে না না না, ডেভেলপ না, আমার তো প্রথম দেখাই হচ্ছিল না রে ভাই, আপনি কথাটা ওইখানে থাকেন না। প্রথম তো আমার দেখাই হচ্ছিল না। আমার যখন দেখা হয়েছে, তার মানে আমি ধরে নিতে পারবো, কিন্তু এই দেখা হওয়ার পর কিন্তু একটা নির্বাচনের কথা বলেছেন তারা, যে একটা সুন্দর গণতান্ত্রিক ইনক্লুসিভ নির্বাচন হোক। এই যে সুন্দর গণতান্ত্রিক ইনক্লুসিভ নির্বাচন হোক, সেটা ইউনূস সাহেব কি বলছেন। তার মানে ইউনূস সাহেব তো অন্তত একটা স্বীকৃতি পাইছে যে হ্যাঁ, উনি এখন অথরিটি, যিনি একটা নির্বাচন দিবেন। এবং উনি কিন্তু এডমিট করে আসছেন যে আমি ডিসেম্বর 25 অথবা 26-এ দিব। সুতরাং এখান থেকে আমাদের একটা আস্থার জায়গা থাকা উচিত যে ইউনূস সাহেব সেই বিমস্টেক ফোরাম সম্মেলনে বলছে, ভারতের সাথে দেখা করে বলছে। সুতরাং এখানেও আমার একটা আস্থার জায়গা থাকা উচিত আমি মনে করি। পাশাপাশি এই যে বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন আপনার আজকে মূল সাবজেক্ট, আমার কাছে মনে হয় দলমত নির্বিশেষে, যেমন পলাশ ভাই বলল যে কি দরকার হলে একটা জাতীয় সরকার হোক, সেটা জাতীয় সরকারে যে একেবারে টপ লেভেলের লোক যাইতে হবে বিএনপির, এমন কোনো কথা নাই। অর্থাৎ বিএনপির প্রতিনিধিত্ব থাকুক, যারা নির্বাচন করবে না বা তাদেরকে নির্বাচন করতে করতে দিলামই না। আমরা এদের জন্য তো আর জাতীয় সরকার তো তারেক জিয়া যাবে না, বা ফখরুল ইসলাম আলমগীর মতো লোক যাওয়ার দরকার নাই। অন্য লেভেলের লোকও আছে, তারা সরকারের ভিতরে ঢুকে সরকারকে কোঅপারেট করুক, নাম্বার 1। নাম্বার 2, আমি যেটা প্রমাণ করতে চাচ্ছি, যেটা বলার আমি যেটা বলছি, মিরাকেলি কি চেঞ্জ হবে কিনা, আমরা যদি 5টা লোক 7টা লোক বিএনপি থেকে প্রতিনিধিত্ব নিয়ে এই উপদেষ্টা পরিষদে ঢুকাইতে পারি, তারপর যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়, তাহলে আমরা ধরে নিতে পারবো যে হ্যাঁ, তারা ক্ষমতায় গেলে মিরাকেলি বা যে কোনো ভাবেই হোক চেঞ্জ হবে। কিন্তু যদি তারা জাতীয় সরকার করতে না চান, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? কথার কথা বলছি আমি, তর্কের খাতিরে। জাতীয় সরকার না করতে চাওয়ার মানে হচ্ছে এই, আমি ইউনূসকে কোঅপারেট করব না। কারণ আপনি জাতীয় সরকার করেন আর যাই করেন, ইউনূস সাহেবকে তো টপেই রাখতে হবে। এখন একদম আপনি যদি দেশ গড়ার চিন্তা করেন, দেশের মানুষের কথা চিন্তা করেন, তাইলে কিন্তু আপনি পলাশ ভাইয়ের সাথে আমি একমত, যে একটা জাতীয় সরকার হোক, হওয়ার পর আমরা একটা সুন্দর জায়গায় গিয়ে আর ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন রাই। তর্কের ক্ষেত্রে ধরে নিলাম সরকারে ঢুকলে ডিসেম্বরে না হোক, মার্চে হোক, জুনে হোক, হতেই হবে। 1, 2, তারপরে আমি বলবো যৌক্তিক ভাবে, যেটা আমি আগেও বলছি এখনো বলি, যদি এরকম নিশ্চিত হয় বাংলাদেশের বড় ক্ষমতা মানে বড় দলগুলো যে হ্যাঁ, যে ইউনূস সরকার দেশের উন্নতি হচ্ছে না, আইন শৃঙ্খলা কোন রকম উন্নতি হইতেছে না, ওই যেটা আগে বললাম আমি, সিঙ্গাপুর হয়ে লাভ নাই যে মানে আমার নিজের জানমাল নিরাপদ না থাকে, এবং সেটা যদি বড় দলগুলা নিশ্চিত হন, তাহলে তাদের নৈতিক দায়িত্ব মাঠে নেমে আন্দোলন করে যত দ্রুত নির্বাচন নেওয়া দরকার নেওয়া উচিত। কেননা আপনি তাকায় তাকাইয়া ব্যর্থতা কেন দেখবেন? ব্যর্থতায় দেশের ক্ষতি হবে। আজকে বাটা ভাঙছে, কালকে ওইটা ভাঙছে, পরশু আরেকটা ভাঙবে, আপনি এই ক্ষতি দেখবেন কেন? সুতরাং আমি পরিষ্কার,
আমি বলতে চাই, বড় দল যদি মনে করে ইউনূস সাহেব ক্ষতি করতেছেন দেশের, অনতি বিলম্বে আপনারা মাঠে নেমে আন্দোলন করে নির্বাচন আদায় করেন। আমি ডিসেম্বর পর্যন্ত কেন ওয়েট করব? ডিসেম্বর পর্যন্ত দেশের ক্ষতি কেন মেনে নিব? আর যদি সেটা আমরা না পারি, তাহলে ইউনূস সাহেবকে কোঅপারেট করতে হবে, যাতে সে দলমত নিয়ে বাধ্য হন, দেখাইতে পারেন যে আপনাকে কোঅপারেট করেছি, আপনি নির্বাচন থেকে বাধ্য, এবং আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন। সুতরাং এটা হতে পারে, এই দুইটা ওয়ে কাজ করতে হবে। আইদার তাকে মাঠে নেমে তাকে তাড়াই দিবেন নির্বাচন নিয়ে, অথবা তাকে কোঅপারেট করে আপনি ডিসেম্বর কিংবা মার্চে নির্বাচন নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার ক্ষমতায় যেই আসেন ক্ষমতা নেন, মাথা উঁচু করে দাঁড়ান, দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হোক, রাজনৈতিক পরিস্থিতি তৈরি হোক, একটা স্টেবল সিচুয়েশন হোক আমরা চাই, এবং সাধারণ জনগণের জান মাল সব হেফাজত হোক। এটাই আমার কাছে এই মুহূর্তে বার্তা। অনেক ধন্যবাদ, আপনি চমৎকার করে বললেন, এবং আমি মনে করি আপনার এই কথা এবং পলাশ সাহেবের কথা একটি মানে একই জায়গাতে আমি খুব বেশি এটাকে বোল্ড করতে চাই যে এই মুহূর্তে আমরা যদি নির্বাচনের দিকেও যেতে চাই বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা উন্নত দেখতে চাই, তাহলে একটি মানে সমস্ত রাজনৈতিক দলের সমন্বয়ে একটি জাতীয় সরকারই আমার মনে হয়, যে কথাটি আমরা এর আগে বলেছিলাম, বারবার বলেছিলাম। আমি বিশ্বাস করি অন্তত নাগরিক টিভির প্ল্যাটফর্ম থেকে আমরা বলতে পারি যে একটি জাতীয় সরকারই হয়তো আমাদের দেশটাকে রক্ষা করতে পারবে, না হলে এই আমাদের এই আইন শৃঙ্খলা আমাদেরকে খেয়ে ফেলবে। যাই হোক, সবশেষে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আমি পলাশ ভাইয়ের কাছে জানতে চাইবো যে পলাশ ভাই, আপনি মানে যে জিনিসটা হচ্ছে যে আমরা অনেক কথা বলছি, কিন্তু একটি জিনিস আমরা কেন জানি ওই বিতর্কের মধ্যে যেতে চাচ্ছি না, সেটি হচ্ছে এই শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের বিচার। এবং একটা জিনিস পরিষ্কার কিনা আমাদের কাছে, আমি জানি না আপনার কথা, যে এই ইউনূস সরকারের পক্ষে এই বিচার করাটা কি আদৌ সম্ভব? না, জাতীয় সরকার, আমরা যে ফরম্যাটের কথা বলেছি, যদি জাতীয় সরকার ফরম্যাট শুরু থেকে যদি এটা হয়ে যেত, তো হয় না যেটা গেল শেষ, এখনো যদি সময় আছে, যদি সেটা হতে পারে। আমরা বলছি, রাজ্জাকি ভাই যেটা বললেন ওই কথাটার নির্যাস, আরো একটু নির্যাস, যে আমরা চাচ্ছি যে জনগণের আস্থাটা নিয়ে কথা বলে না, যে কেউ কেউ বলে যে আমাদেরকে নির্বাচনের কথা বললে গালি দেয়। এখন আপনি যদি সরকারের ভিতরে যদি যান, আপনি যদি একটা নির্দিষ্ট সময় 1 বছর 1.5 বছর আপনি ওই জাতীয় সরকারটা হয়, ওই জাতীয় সরকার যদি বিএনপি সহ সকল দলের, বিএনপির বেশি থাকবে প্রতিনিধি, হ্যাঁ থাকা নিয়ে, আর অন্যান্য সবাইকে দিয়ে যখন আপনি করবেন, তখন এই যে সংস্কারের যে অবিশ্বাস বা সংস্কার নিয়ে যে বিচার নিয়ে যে ধরেন বিভিন্ন রকমের অনাস্থা, এই অনাস্থাগুলো মানে থাকতো না। তার মানে কি, আমরা চাচ্ছি যে সরকারকে যেভাবে সবাই মিলে সমর্থন করছে, আমাদের কেন ভুলে যায় টিটু ভাই, এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়ার তত্ত্বাবধায়ক সরকার না যে সে একটা নির্বাচনী এজেন্ডা নিয়ে মাঠে আসছে। এটা আমরা বললে তো আমাদের দর্শক হাসবে, আমিও বলবো না, এটা রাজ্জাকি ভাই বলবো না, আমি আশা করি আপনিও বলবেন না। তো সুতরাং এটাতে একটা বিরাট একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসা, এটার মধ্যে এত জনসমর্থিত আমাদের সরকার আর নাই। এখন কথাটা হলো যে কি, এখন যদি বিএনপি বা অন্যান্য সকল রাজনৈতিক দল এই সরকারের সাথে অংশগ্রহণ করে ভেতরে, আমরা চাই বিএনপির পার্টিসিপেশনটা বাইরে নয়, তারা যেন ভেতরেও ঢুকে, তাহলে ভেতরে ঢুকলে তারা ক্যাবিনেটে থাকবে, সংস্কার কার্যক্রমের সাথে জড়িত থাকবে, তখন তো তারা ওখানে সাইন করবে, তখন ওই যখন সনদে সাইন করবে বা ওখানে ইনিশিয়াল থাকবে, অনুস্বাক্ষর থাকবে, তখন জনগণ বলবে, মানে ওই জিনিসটা সংকোচটা কেটে যাবে। আমি তো বিশ্বাস করি যে বিএনপি যে কমিটমেন্ট দিয়েছে, তাদের 31 দফা যে সংস্কার, আর এখন যে সংস্কার প্রস্তাবনাগুলো আসছে, তার 80% ওইখানেই আছে। কিন্তু বিএনপি করতেই চায়, বিএনপির এটা তাদের অন্তত সদিচ্ছা আছে। এখন যে কোনো কারণে হোক, বিএনপি যদি মানুষকে, আমি যদি কিছু কিছু মানুষ, অল্প সংখ্যক হোক, একটা শ্রেণী পেশার মানুষ যদি সেটা বিশ্বাস না করে, আমরা কি জান দিতে পারবো? এখন কথাটা হলো যে আমরা বলতে চাই যে তাহলে বিএনপি পরীক্ষা দেওয়া উচিত। কিভাবে পরীক্ষা দেওয়া উচিত? বিএনপি সরকারের ভেতরে ঢুকুক, তখন বিএনপি যখন থেকে ওখানে করে, তখন মানুষ বুঝবে না নির্বাচিত হলে তারা এটা বাস্তবায়ন করবে। কারণ আমি আপনাকে বলি, জনাব তারেক রহমান সাহেবের এই ব্যাপারে কোন রকমের কোনো বিপদ থাকবে না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকবে না সংস্কারের প্রশ্নে, মির্জা আব্বাসদের থাকবে না, স্থায়ী কমিটির অনেকে আছে থাকবেন না, আমি আপনার সাথে একমত। কিন্তু দলীয় এমন প্রেশার তৈরি হবে, আপনার তৃণমূলে বহু সংস্কার বিএনপি করতে পারবে না, বহু বিচার বিএনপিও করতে পারবে না।
এই হাসিনার বিচার বিএনপিও করতে পারবে না, হাসিনার দোষরদের বিচার বিএনপিও করতে পারবে না। কারণ কারোর সাথে আত্মীয়তার বন্ধন, কারোর সাথে তালতো ভাই, বিএনপির নেতাদের খালতো ভাই, জামাত নেতাদের মামাতো ভাই, হ্যাঁ, চরমানায় পীর সাহেবের শ্বশুর, খালাতো শ্বশুর, মামাতো শ্বশুর, এই প্যাচে পড়ে একটা রাজনৈতিক সরকারকে কাবু করা, আবার সেই হাসিনা এসে হরতাল অবরোধ করা, আবার সে জ্বালাও পোড়াও করা। কারণ নির্বাচিত সরকার, তখন তারা বলবে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। তাহলে আপনাকে এই সরকারের কাছে, এক মিনিট, এই সরকারের কাছে বাংলাদেশকে সর্বপ্রথম আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালা করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। পলাশ ভাই, এখানে সালাউদ্দিন সাহেব যে কথাটি বলেছে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয় তবে দেশের জনগণ তা মেনে নেবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তো বিচার, এটা লং প্রসিডিউর, এটা তো লং প্রসিডিউর, এটা লং প্রসিডিউর। আমরা সেটা চাই না। আমরা চাই যে এই যে কথাটা আসে, এখন যদি ওই কথাটা আরো স্মার্ট হতো, দেখেন কিন্তু এই কথাগুলো, গালির কথাগুলো আসতো না যদি কথাটা যদি এইটা হতো। আপনি খেয়াল করেন যে আমরা সব দল মিলে বললাম যেটা আপনারা, আমাদের সরকার, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, আপনি চুপ্পুকে সরাবেন, আপনি আমার কথা বলছেন, এই দাবিগুলোর পরে আপনি যে যে সংস্কার করতে চান আমরা আপনার সাথে বসবো, বসে যেটা যতটুকু ঐক্যমত্য হয় আমরা ততটুকু করব, তারপরে আপনি আমাদেরকে নির্বাচন দেন। এই কথাগুলো যদি লেয়ার বাই লেয়ার আসতো, সিস্টেম বাই সিস্টেম আসতো, তাহলে এই কথাগুলো থাকতো না। কারণ আপনি নির্বাচিত কোন সরকার আরেকটা, মানে ধরেন যদি হাসিনার এখন ফয়সালা না হয়, বিচার না হয়, দল হিসেবে নিষিদ্ধ না হয়, পরবর্তীতে এটা বিচারিক প্রক্রিয়া হবে না। কারণ বিচার প্রক্রিয়া অনেক লম্বা 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 সময়ের ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাকে। রাজ্জাকি ভাই, আপনি যদি একটু সামারি করেন আমরা শেষ করব। একদম সিম্পল। আমি পলাশ ভাই যে কথা বলছেন আমি অনেকখানি এগ্রি করি। আমি একটা সিম্পল কথা বলি আপনাকে, বিএনপি এখন সবচেয়ে বড় দল, নির্বাচন হইলেই সে ক্ষমতায় আসবে, 6 মাস পরে হইলে আসবে, ডিসেম্বর হইলে আসবে। কারণ তাদের অবস্থা যত খারাপই হইতে থাকুক না কেন, কথার কথা তর্কের খাতিরে বলছি, একেবারে ডিসেম্বর পর্যন্ত গেলে এমন একটা জায়গায় যাবে যে ওনার কি 5% ভোট হবে? নো, ওনাদের অবস্থাটা, ওনাদের বিজয় মোটামুটি আমি বলতে পারি নিশ্চিত। এখন সেক্ষেত্রে বিএনপি কি একটা টার্ম ক্ষমতায় থাকবে না লম্বা সময় থাকবে? যদি লম্বা সময় থাকার ইচ্ছা থাকে, পরিষ্কার বলে দিচ্ছি, তারা নির্বাচন করলে পাশ করবে, কোনো সন্দেহ নাই। ধৈর্য ধরে ডিসেম্বর পর্যন্ত যান, নয় মার্চ পর্যন্ত যান, পাশাপাশি সরকারকে কোঅপারেট করেন, ইউনূস সাহেবকে সাথে রাখেন, নির্বাচন লম্বা সময় থাকা যাবে, বিচার প্রক্রিয়া, হ্যাঁ নির্বাচন প্রক্রিয়াটা কন্টিনিউ করেন, কইরা নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পর ইউনূস সাহেবকে রাখেন এবং বিচার ত্বরান্বিত করেন আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনারা কাল ধরে ক্ষমতায় থাকতে পারবেন। আর যদি খুব শর্ট কোর্স দেখেন আপনি, সেটা আপনাদের জন্য বিপদ হবে। 2 বছর থেকে 3 বছর, 2 বছর থেকে 3 বছরে আপনার একটা দৌড় থাকবে। এই দেখেন পলাশ ভাই বলতেছে, আমি সেজন্য একমত। আপনারা সরকারে ঢোকেন বা না ঢোকেন, সরকারকে হাইলি কোঅপারেট করে ওই পর্যন্ত যেতে দেন। সরকারে ঢুকলে তো খুবই ভালো, কারণ আপনি তখন সরকারের ভিতরে বিষয় মেকানিজম করতে পারবেন। প্লাস বিচার প্রক্রিয়া যদি কন্টিনিউ করতে থাকেন, সামনে আপনাদের রাস্তা একদম পরিষ্কার ফর এ লং টাইম, নাম্বার 1। নাম্বার 2, অন্যান্য যে ফোর্স আছে, যে সমস্ত দল আছে, তাদের ব্যাপারে এই আজকে যারা ওই বাটার দোকান ভাঙে বা এটা করে, এর একটা এক্সট্রিমিস্টের যে টেন্ডেন্সি আছে, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, কোনো কারণে আমি চাই না। সেক্ষেত্রে বিএনপি কে এখনই তৈরি হইতে হবে এবং ডিসেম্বর বা সামনের মার্চ পর্যন্ত টার্গেট রেখে ইউনূস সাহেবকে কোঅপারেট করে ক্ষমতায় যাক, বিচার করতেই হবে আওয়ামী লীগের, সামনে তাদের দরজা পরিষ্কার ফর এ লং টাইম। আর বাকিটা আমি জানি না, তারা যে শর্ট টার্ম চিন্তা করে সেটা ভিন্ন কথা। আদারওয়াইজ শর্ট টার্ম চিন্তা করলে যে খুব লাভবান হবে আমি কোনো গ্যারান্টি দেখি না। বাট যদি সুন্দর পরিকল্পিত ভাবে এখানে আগায়, আমার বিএনপি ক্ষমতায় যাবে কোনো সন্দেহ নাই। আজকে পর্যন্ত যে হিসাব নিকাশ, আর ইউনূস সাহেবের মতো লোকের আমরা রাখি, সমস্যা কোথায়? কারণ বাংলাদেশে 2 জন লোক আগামী 100 বছরে আসবে না, 2 জন লোকের মতো মানুষ। এক শেখ হাসিনার মতো ফিমেল ভার্সন অফ হিটলার, এটাও 100 বছরে আসবে না। আর ইউনূস সাহেবের মতো একটা লোকও বাংলাদেশে 100 বছরে আসবে না। এবং ইউনূস সাহেবের নেতৃত্বে যদি বিএনপি একসাথে কাজ করে, বিএনপিও পৃথিবীর বহু জায়গায় পৌঁছে যাবে। কারণ ইউনূস সাহেবের বয়স হইতে তাকেও তো জেনারেশন তৈরি করে যাইতে হবে, সুতরাং সেটাও সম্ভব। আমি আবারও বলবো, এই সরকারকে কোঅপারেট করে ডিসেম্বর বা মার্চে টার্গেট করে নির্বাচনের জন্য আগাক, বিএনপি দল গুছাক, বিএনপি নামে অনেক বদনাম আছে সেটাও গুছানোর চেষ্টা করুক। আর বিএনপির সোশ্যাল মিডিয়ায় তাদের প্রচুর লোক আসা উচিত এবং সোশ্যাল মিডিয়ায় তাদের কথা বলা উচিত, নিজস্ব প্ল্যাটফর্ম বানানো উচিত।
আমি ভাই পরিষ্কার। সুতরাং বিএনপি লম্বা সময় ক্ষমতায় থাকতে পারবে যদি ইউনূস সাহেব কোঅপারেট করে এবং আওয়ামী লীগের বিচারটা ত্বরান্বিত করে ক্ষমতায় আসার পর, এবং এখন থেকেও যাতে কন্টিনিউ করে। তাদের সুন্দর ফিউচার আছে। আমার সাধারণ জ্ঞানে আমি তো বললাম, বাকিটা তারা বুঝে থাক। একটা মিনিট, আমি শুধু একটা কথা আমি রাজ্জাক ভাইয়ের সাথে একটু মিলাই দিই, যে বিএনপি এর আগে হ্যাঁ ডক্টর কামাল সাহেবের উপরেও তো মানে ভর করছেন, বা ওনাকে নিয়ে ওনাদের রাজনীতি মানে নেতৃত্ব মেনে ওই ফ্রন্ট করে ওনারা নির্বাচন করেছেন না? তখনও তো ক্ষমতা যাওয়ার জন্য করেছেন, তখনও তো কত মানে ডক্টর কামাল সাহেবের থেকে ইউনূস সাহেবের গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী আরো কত বেশি। তো সুতরাং আপনি যদি ওখানে অ্যাকোমোডেট করতে পারেন, ডক্টর কামাল সাহেবকে যদি অ্যাকোমোডেট করার ইচ্ছা বিএনপির 2018 সালে থেকে থাকে, তাহলে ওনাকে অ্যাকোমোডেট করার চিন্তা তো বিএনপির এখন পারবেন না। কারণ এখন ইউনূস সাহেবকে ওই অফার করলে উনি হয়তো এটা রাখবেও না, উনি হয়তো থাকবেও না। কিন্তু আপনার মহারত দেখান, আপনি বলেন আমরা বিএনপি আমরা বিএনপির কাছ থেকে এই জিনিসগুলো ক্রেডিট যেন বিএনপির মাইলেজটা যোগ হয়, বিএনপি যেন ওনাকে ওন করে, যেন উনি নেয়। বলেন আপনি শিওর থাকবে না। আপনি বলতে চাচ্ছেন বিএনপি কে উদার হতে হবে, কারণ এত বড় একটি রাজনৈতিক দল যদি উদার না হয় তাহলে কে হবে উদার? হ্যাঁ, কারণ একটা তো ব্র্যান্ড তো লাগবে, একটা ব্র্যান্ড তো লাগবে। এখন বেগম জিয়া আমাদের দেশনেত্রী, উনি উনি অসুস্থ, তারপর তারেক রহমান সাহেব উনি আসছেন, দেশে আসবেন নির্বাচনের সময়। এখন একটা দেশ চলতে গেলে তো একটা ব্র্যান্ড তো আরো কিছুদিন লাগবে। এখন ওনার 84% ইউনূস সাহেব তো ততটা পারবেনও না। আমি সেই জন্য বলছিলাম যে আমরা যেটা বুঝাতে চাই যে বিএনপি যদি ওনাকে প্রস্তাব করে, আমার মনে হয় না যে কোনো পলিটিক্যালি উনি এটা নিবেন। কিন্তু আমার কথা হলো এটা দিলে জাতি ভাববে, জনগণ ভাববে যে না বিএনপির একটা মানসিকতা আছে যে এই মানুষটাকে রাখার। আমি যেরকম বলতেছি না যে ইউনূস সাহেবকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, জনগণ কিন্তু তাই বলে। কিন্তু উপদেষ্টাদেরকে নিয়ে বিতর্ক আছে, ছাত্রদেরকে নিয়ে অনেক বিতর্ক ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, এগুলো সব ট্রু। কিন্তু ইউনূস সাহেবকে তো কেউ অপছন্দ করছেন না, না বিদেশিরা, না জাতিসংঘ, না ইউরোপীয় ইউনিয়ন, না বাংলাদেশের সাধারণ জনগণ। সবাই তো বলে যে আমরা ভালো আছি, কোনো সমস্যা তো নাই, আমরা তো গুম হচ্ছি না, খুন হচ্ছি না। বিএনপি তৃণমূলের নেতারাও তো ভাবে যে আমরা তো এখন রাতের অন্ধকারে ডিবি আসি, আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে না। আপনার একটা নিশ্চয়তা তো তারা পাইছে। এখন কথাটা হলো যে কি বিএনপি শুধু জাস্ট একটু মাইলেজ নেওয়ার যদি নেয়, এবং যেটা ডক্টর কামাল সাহেবকে দিয়ে বরং এইটা বেনিফিটেড হইতো না, হয় না। উনি 7টা সিটের কাছে বিক্রি গেছে, 7টা সিটের কাছে বিএনপি কে নিয়ে পুরা দলবল নিয়ে হাসিনের কাছে বেচা দিচ্ছে ডক্টর কামাল সাহেব। তাহলে আজকে ইউনূস সাহেব এই কাজটা করবে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ পলাশ ভাই এবং রাজ্জাকি ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আবারও দেখা হবে অন্য একদিন। ভালো দর্শক, আলোচনা শুনে বুঝতে পেরেছেন রাজ্জাকি ভাই স্পষ্টতই বাংলাদেশের আলেম ওলামা হুজুরদের প্রতি তিনি অভিযোগ করেছেন। এখন কথা হচ্ছে হুজুররা তো সবসময় সরকারের পাশে ছিল, তারা কখনোই করতে পারে না। যেটা মূলত হয়েছে, হুজুররা উস্কানি বুঝতে পারে নাই, তারা আন্দোলন করছে, আন্দোলন স্বাভাবিক পর্যায়ে হবে। কিন্তু এই আন্দোলনের ভিতরে কিছু দুষ্কৃতিকারী ঢুকে যে তাদেরকে ফাঁদে পা দিয়ে ফাঁদটাতে ছিল, সেই ফাঁদে মুজরও এই তৌহিদি জনতারা পা দিয়েছে। পা দিয়ে বাটার দোকানে লুট হয়েছে, আপনারা দেখেছেন। লুট হয়েছে, যারা লুট করেছে তারা কারা? তারা ছাত্রলীগ আওয়ামী লীগ করে গ্রেফতারও হয়েছে। বোঝা যাচ্ছে যে এই বাটার দোকানে হামলাটা ছিল একটা ফাঁদ এবং উস্কানিমূলক। সেখানে তৌহিদি জনতার ভিতরে ঢুকে এই কাজগুলো করেছে সন্ত্রাসীরা, তারা দেশকে মূলত অস্থিতিশীল করে যায়। এবং সামিটের এই সম্মিলনটাকে তারা কাজে লাগানোর চেষ্টা করেছিল। যখন হাজার হাজার বিনিয়োগকারী বাংলাদেশে ছিল, তখন এটা চেষ্টা করেছিল। মূলত এই হুজুররা হয়তো বা কিছুই জানে না, তারা সাদা সিধা তারা একটা আন্দোলন করছে, তারা একটা মিছিল করছে উইলসন ভাইদের জন্য। এটার জন্য যে তারা এই বিনিয়োগকারী বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, কখনোই এটা রাজ্জাকি ভাইয়ের আমি বলবো যে তারা এই কথাটা সম্পূর্ণরূপে একটা ভুল কথা তিনি বলেছেন। মূলত তাদের মিছিলে ঢুকে গিয়েছিল, তারা ঢুকে আসলে এই কাজটা করেছে। তৌহিদি জনতা বুঝতে পারে নাই, তাদেরকে দিয়ে আসলে হাত পাতা হয়েছিল। সামনে যে আন্দোলনগুলো যে আমরা করবো, তৌহিদি জনতা বা বিভিন্ন ইসলামিক দলগুলো, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের ভিতরে ঢুকে যেন কেউ বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এবং কারো উস্কানিতে যেন পা দেওয়া না হয়। এই বাটা শোরুমে কিন্তু শুধুমাত্র উস্কানিতেই পা দিয়েছে, উস্কানিতে এটা হয়েছে।